স্বাগতম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা সত্যভামা দেখতে যাচ্ছি। এই মুভিতে একজন সাহসী মহিলা এসএপি সত্যার গল্প দেখানো হবে, যিনি একটি মামলা পান যাতে সবাই তার বিরুদ্ধে যায়। তাহলে কিভাবে তিনি সেই মামলা থেকে বাঁচেন? সত্যা কি বিচার পাবে? চলুন দেখে নেওয়া যাক। সিনেমার শুরুতে আমরা সত্যাকে দেখি সে সিভিল ড্রেসে টেনে বসে আছে, কারণ আজকাল পাবলিক প্লেস থেকে মেয়েদের নাম এবং আইডি ইত্যাদি ছবি তোলার অনেক খবর ছড়িয়ে পড়েছিল। পরে মেয়েদের ভুলভাবে এডিট করে ব্ল্যাকমেইল করা হয় এবং এটি পর্দাফাঁস করার জন্য সত্যা লোকাল ট্রেনে বসে থাকে। তখনই একটি ছেলে তার আইডি নিয়ে তার ছবি তোলার চেষ্টা করে। সত্যা তাকে দেখে নেয়। এটি দেখে ছেলেটি তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সে অবিলম্বে তার হ্যাকার প্রক্সিকে কল করে এবং তাকে সমস্ত এলাকার সিসিটিভি ক্যামেরা হ্যাক করতে বলে, কারণ ওটার জন্য সে তার আড্ডায় পৌঁছাতে পারবে। আর হয়ও ঠিক এমন, ওই ছেলেটি পুলিশের হাত থেকে পালিয়ে সোজা তার ঘাঁটিতে চলে আসে। সেখানে মেয়েদের ছবি এডিট করার কাজ চলছে। এখন সত্যা তার বন্ধুদের সাথে সেখানে হামলা চালায় এবং সবাইকে হাতে নাতে ধরে ফেলে। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সত্যা দেশের সকল নারীকে সি টিম নামে একটি অ্যাপের কথা বলেন, যেটি সত্যার দল মিলে তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে কোনো মেয়ে কোনো সমস্যায় পড়লে তিনি অবিলম্বে সাহায্যের জন্য পুলিশকে কল করতে পারেন এবং খুব কম সময়ের মাধ্যমে সেই অ্যাপটি সারা দেশের মেয়েদের কাছে পৌঁছে যায়। সেখানে প্রত্যেকে তাদের নিরাপত্তা বাড়াতে এই অ্যাপটি ডাউনলোড করে। পরবর্তী দৃশ্যে হাসিনা নামে একটি মেয়ে সত্যার কাছে তার অভিযোগ নিয়ে আসে যে সে বাড়ি থেকে পালিয়ে ইয়েদু নামে একটি ট্যাটু আর্টিস্টকে বিয়ে করেছিলেন, কিন্তু এখন ইয়েদু তার আসল রং দেখাতে শুরু করেছে এবং সে প্রতিদিন অন্য একটি মেয়েকে নিয়ে আসে এবং তার সাথে সময় কাটায়। তিনি আরো বলেন যে ইয়েদুকে সাথে তালাকের বিষয়ে কথা বলেছি, কিন্তু তিনি আমাকে তালাক দিতে প্রস্তুত নন। তারপর সত্যা হাসিনার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন দেখতে পায়, যা ইয়েদু হাসিনাকে মারধর করে দিয়েছে। এটা দেখে সত্যা সঙ্গে সঙ্গে ইয়েদুকে ফোন করে হুমকি দেয় যে যদি তুমি হাসিনাকে আবার কষ্ট দাও তাহলে আমি তোমাকে লকআপে ঢুকিয়ে দেব। এই কথা শুনে ইয়েদু খুব রেগে যায়। সত্যা তার নাম্বার হাসিনাকে দিয়ে বলে যে তোমার যদি কখনো আমার প্রয়োজন হয় আমাকে সরাসরি ফোন করবে, আমি তক্ষুনি চলে আসবো। সত্যা সেখান থেকে তার বাড়িতে আসে, যেখানে অমর নামে একজন ছেলের সাথে তার বিয়ে হচ্ছিল, কিন্তু সে তার নিজের বিয়েতে এত দেরিতে পৌঁছেছে যে সমস্ত অতিথি তাদের বাড়ি চলে গেছে। কিন্তু অমর এসব নিয়ে বিরক্ত হয় না, সুতরাং তিনি এমন একজন ব্যক্তি যিনি সত্যাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করেন। তাই তার পরিবারকে রাজি করানোর পরে তিনি সত্যাকে বিয়ে করেন। কিন্তু কিছুক্ষণ পর সত্যা যখন তার ফোন চেক করে তখন তিনি জানতে পারেন যে হাসিনা প্রায় 14টি কল করেছে। এটি দেখার পরে সে অবিলম্বে হাসিনাকে ফোন করে এবং তার বাড়িতে যাওয়ার জন্য চলে যায়। যেতে যেতে রাস্তাতেও হাসিনার সাথে কথা বলে যায়। হাসিনা বলেন এরা দুজন রেগে বাড়িতে এসে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমি দরজা বন্ধ করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি এখানে এসো, না হলে আমাকে মেরে ফেলবে। সত্যা আরো বলে চিন্তা করবেন না, আমি এক্ষুনি সেখানে পৌঁছে যাচ্ছি। কিন্তু ঠিক তখনই ইয়েদু দরজা ভেঙে ভিতরে আসে। এরপর হাসিনাকে খুব বাজেভাবে মারতে থাকে এবং বলেন পুলিশকে বলার সাহস কি করে হলো। কিছুক্ষণ পর সত্যা হাসিনার বাড়িতে আসে এবং সেখানে পৌঁছে সে দেখতে পায় ইয়েদু হাসিনার গলায় একটি ছুরি ধরে আছে। সত্যা এটি সরাতে বলে, কিন্তু সে তার কথা শোনে না এবং সত্যার সামনে সে হাসিনার গলায় ছুরি চালিয়ে দেয়। সত্যা ইয়েদুর ওপর গুলি চালানোর চেষ্টা করে যাতে সে তাকে থামাতে পারে, কিন্তু তবুও তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। সত্যা হাসিনার কাছে যান, যিনি তার শেষ নিঃশ্বাস গুনছে। সে বলে আমার ছোট ভাই ইকবালের দেখাশোনা করো, আমার মায়ের মৃত্যুর পর আমি ওর কাছে ছিলাম সবকিছু। বন্ধুরা এই কথা বলার পর সে আত্মহত্যা করে। এটা দেখে সত্যা খুব খারাপ লাগে যে কেন আগে তার কল দেখেনি। বন্ধুরা সে সাধ্যমতো চেষ্টা করেও হাসিনাকে বাঁচাতে পারেননি। পরের দিন সত্যা হাসিনার অন্তিম সংস্কারে আসেন। সেখানে সত্যকে দেখে ইকবাল খুব রেগে যায়, কারণ সত্যা তার বোনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই তাকে রক্ষা করবে, কিন্তু তারপরও সে তাকে বাঁচাতে পারেননি এবং তার রাগ দেখানোর জন্য সে সত্যকে হাসিনার ফোন থেকে কল করে, বলে যে আমার বোন তোমাকে 14 বার ফোন করেছিল, তুমি যদি প্রথম কলটি ধরতে তাহলে আজ আমার বোন বেঁচে থাকতো। এবং এটি দেখে সত্যা খুব খারাপ লাগে। সে ভাবে সম্ভবত এটি আমার ভুলের কারণেই হয়েছে, তার জীবন হারিয়েছে। পাবলিক প্লেসে গুলি চালানোর জন্য সত্যার বন্দুকও ছিনিয়ে নেওয়া হয়। তাকে সাময়িক বরখাস্ত করা যেত, কিন্তু সত্যা সিনিয়র অফিসার জোসেফের পরামর্শে সাসপেনশন বন্ধ করা হয়।
এরপরে সত্যয়া ইয়োদিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে ওকে কোথাও পায় না। সাথে ইকবালকেও ভরসা দেওয়ার চেষ্টা করেন যে আমি তোমার বোনের বিচার করব, কিন্তু ইকবালের ভরসা তার ওপর থেকে উঠে যায়। সে বিশ্বাস করে না যে তার বোন কখনো বিচার পাবে। এখন হাসিনার মামলার কাজ করার সময় সত্যয়া তার পরিবারের দিকে মনোযোগ দিতে পারছিল না। বিয়ের পর অনেক দিন কেটে যায়, কিন্তু আজ পর্যন্ত সত্যয়া তার পরিবারকে কোনো সুখবর দেয়। ডাক্তার বলেছেন যে সত্যয়ার টেনশন এবং সে এনজাইটির শিকার, যার কারণে সে নিজের ওপর মনোযোগ দিতে পারছে না। সে কয়েকদিন বিশ্রাম নিলে তবেই সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, আমরা সবাই জানি যে পুলিশের কাজ আরামের কাজ নয়, তাই সত্যয়া মজবুরিতেই কাজ করতে বাধ্য হয়। পরের দৃশ্যে জোসেফ সত্যয়াকে সি টিম থেকে সরিয়ে ক্রাইম টিমে যোগ দেয় এবং এখন সে সি টিমের সমস্ত কেস অন্য অফিসারকে পরিচালনা করতে দেয়। এর ফলে হাসিনার কেস সত্যয়ার হাত থেকে চলে যায়, কিন্তু তারপরও তিনি এমন পরিস্থিতিতে এই মামলা ছাড়ছেন না। তিনি তার বন্ধু রাজুর সাথে, যিনি একজন আন্ডার কভার অফিসার, দুজন মিলে অনুসন্ধান চালিয়ে যান এবং অনুসন্ধান তাকে সেই মেয়েটির কাছে নিয়ে যায় যার সাথে ইয়েদুর প্রেম করেছিল। পরে সত্য জানতে পারে যে সে একজন নাম্বার 1 প্রতারক, সেই মেয়েটির সাথেও প্রতারণা করেছে এবং আরো অনেক মেয়েকে সে ঠকাচ্ছে। এখন বেচারা সত্যয়া হাসিনার কেস নিয়ে চিন্তিত ছিল। সে আবার খবর পায় ইকবালও নিখোঁজ হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে সে বাড়ি আসেনি। এই কেসটা প্রসাদ নামে এক পুলিশ অফিসারের কাছে সঁপে দেওয়া হয়, কিন্তু সত্যয়া এটি নেয়ার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ডিসিপি আনন্দ রায় সত্যয়াকে বলে, প্রোটোকলে যা বলা আছে তা কেবল অনুসরণ করুন, অন্য কারো মামলা নেওয়ার দরকার নেই। কিন্তু সত্যয়া এই মামলাটি ছেড়ে যেতে চান না। তিনি এই মামলা আলাদাভাবে কাজ শুরু করেন, কারণ তিনি তখনও হাসিনাকে বাঁচাতে না পারার জন্য দুঃখিত ছিলেন এবং এখন যদি ইকবালকেও না খুঁজে পাওয়া যায় সে তাহলে নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবেন। পরের দৃশ্যে সত্যয়া ইকবালের কলেজে আসে। সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে তিনি জানতে পারেন যে ইকবালকে শেষবার এখানে দেখা গিয়েছিল, কিন্তু প্রক্সি বলে যে সিসিটিভি ফুটেজ থেকে কিছু অংশ এডিট করা হয়েছে এবং কিছু অংশকে কেটে ফেলা হয়েছে। তাই প্রক্সি আশেপাশের বিল্ডিংয়ে সিসিটিভি চেক করে, আর চেক করে জানতে পারে যে একটা BMW তার পাশ দিয়ে গিয়েছিল, আর ওই গাড়ির ফুটেজটাকে সিসিটিভি ক্যামেরা থেকে কেটে নেওয়া হয়েছে। ওই গাড়িটি একজন এমপির ছেলে ঋষির হয়, যে প্রায়ই ইকবালের কলেজে যা আসা করত। সত্যয়া সরাসরি কথা বলতে পারবে না, কারণ ও একজন এমপি ছেলে। তাই প্রথম সে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করে, যাতে তিনি তাকে রিমান্ডে নিতে পারেন। এখন সত্যয়া সেখান থেকে ইকবালের বাড়িতে আসে। সেখান থেকে ইকবালের ছোটবেলার বন্ধু দিবিয়ার সাথে দেখা করে। সত্যয়া বলে, আমি জানি তুমি ইকবালের ভালো বন্ধু, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই ঋষির সাথে তোমার সম্পর্ক কি, কারণ ইকবালের বাবা যখন আমাকে তার ছেলের নিখোঁজ হওয়ার খবর দিতে আসেন তখন তোমার সাথে ঋষিও সেখানে উপস্থিত ছিল। তারপর দিবিয়া বলে যে ইকবাল এবং আমি MBBS এর ছাত্র। আগের ক্লাস থেকে আমরা দুজনেই একে অপরের ভালো বন্ধু। ইকবাল পড়াশোনায় যতটা এগিয়ে ততটা মারপিট দাঙ্গায় পিছিয়ে, এতটাই ভোলা যে সে নিজের অবস্থান নিজে নিতেই জানে না। এছাড়াও ঋষি যখন আমাদের রক্তদান শিবিরে আসেন তখন আমাদের সাথে তার দেখা হয়। কয়েকদিন কথা বলার পর আমরা দুজন ভালো বন্ধু হয়ে গেলাম এবং ধীরে ধীরে এই বন্ধু এটা প্রেমের পরিবর্তে হতে থাকলো। কিন্তু একদিন যখন কলেজের ছেলে রমেশ আমাকে জ্বালাতন করছিল তখন ইকবাল তাকে বুঝিয়ে বলল এইসব ঝামেলা না কর, কিন্তু রমেশ তার কথা না শুনে সরাসরি আমার হাত ধরে। এটা দেখে ঋষি রেগে গেল। তিনি শুধু রমেশকে মারেননি, ইকবালকে অনেক মারধর করে, কারণ কেন সে রমেশকে আমাকে স্পর্শ করতে দিল। ইকবাল একটু দুর্বল, তাই কিছু করতে পারে। এইসব কথা শুনে সত্যয়া সন্দেহ করতে শুরু করে যে হয়তো ঋষি ইকবালকে কিডন্যাপ করে নিয়েছে, যাতে ইকবাল আর দিবিয়া এক না হতে পারে। তাই এটা জানার জন্য সত্যয়ার দল ঋষির অফিসে পৌঁছে যায়। সেখানে ঋষি একটি গেমিং কোম্পানির মালিক। ও একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড গেম তৈরি করেছে, যাতে দুজন অজানা মানুষ নিজেদের পছন্দের পরিচয় তৈরি করে খেলতে পারে। মূলত একজন খেলোয়াড় থাকবে যে VR পরে খেলার প্রবেশ করবে। খেলায় উপস্থিত দ্বিতীয় খেলোয়াড় তার সামনের খেলোয়াড়টি ছাড়া প্রথম খেলোয়াড় সম্পর্কে কিছুই জানতে পারে না। গেমটি
সিটিতে কোনো চরিত্র থাকলেও সে আসলে মেয়ে না ছেলে তা জানতে পারবে না। এখন গেম সম্পর্কে তথ্য জানার পরে সত্যয়া জানতে পারে যে ঋষি এই গেমটি সবথেকে বেশি নেহা নামে একটি মেয়ের সাথে খেলেছে এবং চ্যাট করার সময় নেহার সাথে আর বিজয় নামে একটি লোকের সাথেও কথা বলেছে। বিজয়ের সাথে কথাগুলোর মধ্যে ঋষির পাঠানো একটা ভয়েস রেকর্ডিং রয়েছে, যেখানে তিনি বিজয়কে বলেছেন, দেখো বিজয়, আমি ইকবালকে তোমার বলা জায়গায় রেখে এসেছি এবং আমি ইতিমধ্যে সেখান থেকে চলে এসেছি। এখন দেখেন তাকে নিয়ে কি করা যায়। এই কথা শোনার পর সত্যয়া বুঝতে পারে ঋষি ইকবালকে অপহরণ করেছে। তাই সে ঋষিকে টেনে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এমপি এবং আনন্দ তাকে থামানোর চেষ্টা করে, কারণ ডিসিপি আনন্দ এমপির শিষ্য এবং তিনি যা বলেন তার সাথে তিনি একমত হন। কিন্তু তারপরে জোসেফ আনন্দকে ফোন করে বলে, দেখুন আনন্দ, ইকবালের মামলা আমি সত্যয়াকে দিয়ে দিয়েছি, কেউ তাকে জ্বালাতন করার চেষ্টা করবেন না, তাকে তার কাজ করতে দিন। এটা শুনে আনন্দও ঘাবড়ে যায় এবং তারপর সত্যয়া ঋষিকে পূর্ণ মনোভাব নিয়ে থানায় নিয়ে আসে। থানায় পৌঁছানোর পর সত্যয়া রেগে গিয়ে ঋষিকে জিজ্ঞাসাবাদ করে এবং ঋষি ভয়ে সবাইকে সবকিছু বলে দেয়। সে বলে যে একদিন বিজয় নামে এক লোক আমার সাথে খেলায় প্রবেশ করেছিল। তিনি বলেছিলেন যে তিনি সন্ত্রাস বিরোধী স্কোয়াড অর্থাৎ একটি পুলিশ বিভাগ থেকে এসেছেন যা সন্ত্রাসীদের ধরার জন্য কাজ করে। বিজয় আমাকে বলেছিলেন যে নেহা সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রয়েছে এবং সে জানুয়ারিতে বড় কিছু করার পরিকল্পনা করছে। কথাটা শুনে আমি ঘাবড়ে গেলাম। বিজয় আমাকে নেহার সমস্ত চ্যাট ডেটা জিজ্ঞাসা করেছিল। এগুলো চেক করে আমি জানতে পারলাম যে নেহা সে একজন গেমারের সাথে অনেক কথা বলে এবং সে আকরাত নামে একজনের সাথে দেখা করতে বলেছিল এবং আমি খুব কৌতূহলী ছিলাম যে সেই ব্যক্তিটি কে যার সাথে আকরাত দেখা করতে যাচ্ছে। তাই আমি অনুসরণ করতে লাগলাম আর ধাওয়া করে জানতে পারলাম ওই অজ্ঞাত ব্যক্তি আর কেউ নয়, এটা ইকবাল। ইকবাল কোনো না কোনো সন্ত্রাসী দলের সঙ্গে জড়িত। এটা জানার পর আমি সম্পূর্ণ ঘাবড়ে গিয়েছিলাম এবং আমি সবকিছু বুঝতে পেরেছিলাম যে বিজয় ঠিক বলেছিল। তাই বিজয়ের পরামর্শে আমি ইকবালকে অপহরণ করে বিজয়ের বলা জায়গায় তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখেছিলাম। কিন্তু যখন সে জ্ঞান ফিরে আসে তখন সে আমাকে গলা টিপে ধরে। আমি কখনোই ভাবিনি যে একটি সাধারণ ছেলে যে কখনোই লড়াই করতে জানে না সে আমাকে এভাবে গলা টিপে ধরবে। তার চোখে যে রাগ দেখেছি তা আমাকে নিশ্চিত করেছে যে এই ইকবাল আর আগের মতো নেই। তাই আমি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাই। আমি কোনো অন্যায় করিনি। এসব শুনে সত্যয়া অবাক হয়। সে সঙ্গে সঙ্গে ঋষির বলা জায়গায় চলে যায় যেখানে সে ইকবালকে রেখে গিয়েছিল। সেখানে পৌঁছে ইকবালের অবস্থা খুব খারাপ দেখেন, কারণ ঋষি যখন তাকে ধাক্কা দিয়েছিল তখন তার পেটে এক টুকরো কাঠ ঢুকে গিয়েছিল এবং আহত হওয়ার কারণে সে পালাতে পারেনি। তাই সত্যয়া সাথে সাথে সেখানে একটি অ্যাম্বুলেন্স ডাকে এবং ইকবালকে যখন তুলে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল সত্যয়া তার কাছ থেকে হাসিনার লকেটটি খুঁজে পান, যেটি শেষবারের মতো ইয়েদুর কাছে ছিল। এখন এটি সত্যয়া ভাবতে বাধ্য করে যে এই সমস্ত কিছুর পেছনে হয়তো ইয়েদু আছে, যে ইকবালকে ফাঁসানোর চেষ্টা করেছে, কারণ সে বলেছিল সাহস থাকলে ওকে ধরে দেখাও। এখন তাকে হাসপাতাল আনার পর ইকবাল কোমায় চলে যায়। এখন এটা জানার পর এমপি একদম ঘাবড়ে যায় কি ঋষি কোথাও ফেঁসে না যায়। এখন আনন্দ বলে যে প্রথমে শুধুমাত্র অপহরণের অভিযোগ ঋষির ওপর ছিল, কিন্তু এখন ইকবালের এমন অবস্থা দেখে তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগও আনা হবে। সেই সঙ্গে ইকবাল যদি কোনো সন্ত্রাসের সঙ্গে যুক্ত পাওয়া যায় তাহলে ঋষির বিরুদ্ধেও সন্ত্রাসের যোগসূত্রের অভিযোগ আনা হতে পারে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত ইকবাল হাসপাতালে মারা গেলে তার ওপর খুনের অভিযোগও উঠতে পারে। সংক্ষেপে ঋষি খারাপ ভাবে আটকে পড়েছে এবং এই মামলাটি আমার হাতেও নেই, তাই আমি কিছুই করতে পারবো না। এখন এটা জানার পর ঋষি ফাঁদে পড়েছে এবং পালানোর উপায় নেই, তাই সে গোপনে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সব পুলিশ সদস্যরা তাকে খুঁজতে শুরু করলেও তাকে খুঁজে পাওয়া যায় না। পরবর্তী দৃশ্যে জোসেফ তার রিটায়ারমেন্ট ঘোষণা করেন যে তিনি 3 দিনের মধ্যে রিটায়ারমেন্ট নেবেন। আর বন্ধুরা, এটা এমপির চাপে এসে জোর করে হাই অফিসাররা জোসেফকে এটা করতে বলেছিলেন। তাই জোসেফ সত্যয়াকে বলে যে দেখো, তোমার হাতে মাত্র 3 দিন আছে। এই 3 দিনের মধ্যে তোমাকে ইকবাল হাসিনার মামলার সমাধান করতে হবে, না হলে 3 দিন পর এই মামলা সরাসরি তোমার
কাছ থেকে নিয়ে নেওয়া হবে, তারপর তুমি জানো যে কিছুই করার থাকবে না। এই কথা শুনে সত্যা চিন্তিত হয়ে পড়ে যে 3 দিনে কিভাবে মামলার সমাধান হবে। পরের দৃশ্যে সত্যা, ইকবাল, বিজয় এবং নেহা সম্পর্কে তথ্য পেতে ব্যস্ত হয়ে পড়ে। ইকবালের ল্যাপটপ, মোবাইল সবকিছু ক্লিন পায়, মানে ইকবাল সন্ত্রাসীদের সাথে কোনো যোগসূত্র ছিল না এবং বিজয় ও নেহার ফেক প্রোফাইল ছিল যা তারা গেমের জন্য তৈরি করেছিল। প্রকৃতপক্ষে কেউই জানে না বিজয় এবং নেহা আসলে কে এবং তাদের কি পরিচয়। তাই এখন সত্যয়ার শেষ অপশন আখড়াতেই বাকি ছিল। তার মধ্যে সে নেহা এবং বিজয়ের কাছে পৌঁছাতে পারে। তাই সত্যয়া তার মুখ লুকিয়ে আগ্রাত যেখানে থাকে সেখানে পৌঁছে যায় ও ওইখানে একজন পতিতা হিসাবে যায় যাতে সহজেই আখড়াতের বাড়িতে যেতে পারে এবং ঠিক একই ঘটনা ঘটে। আখড়াত তাকে তার বাড়িতে নিয়ে আসে। সত্যয়া আখড়াতের বাড়িতে আসার সাথে সাথে সে অনেক লোকের কাগজপত্র দেখে যারা সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে চেয়েছিল এবং তাদের মধ্যে ইকবালেরও কাগজও ছিল, যা সত্যা অবিলম্বে নিজের সাথে রাখে কারণ সত্যা জানতেন যে ইকবাল সন্ত্রাসী নয় এবং কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এটা দেখে আখড়াত বুঝতে পারে সত্যা একজন সাধারণ মানুষ নয়, একজন পুলিশ। তাই সে সত্যয়ার সাথে যুদ্ধ করতে শুরু করে দেয়। সে শুরু করে কিন্তু আখড়াত তাকে আঘাত করার আগে সত্যয়া তার অবস্থা খারাপ করে দেয় এবং ইকবালের কাগজ নিয়ে চলে যায়। দৃশ্যে সত্যয়া জানতে পারে যে ঋষি দিব্যার সাথে কথা বলেছিল কারণ তাদের দুজনের ফোন সত্যয়া স্টক করেছিল, কিন্তু ঋষিকে সেই অবস্থানে খুঁজে পেতে এবং সেখানে পৌঁছানোর আগে সে পালিয়ে যায়। এখন সত্যয়া ইকবালের বাড়িতে আসে। সেখানে তার বাবার সাথে কথা বলার সময় সত্যয়ার চোখ পড়ে ইকবালের পরিবারের ছবি, যেখানে সে বিজয়কে দেখতে পায়। সত্যয়া ইকবালের বাবাকে বিজয় সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে যে ওই আমার শালা রিয়াজ যে ইস্তাম্বুলে কাজ করে, সে হাসিনাকে সেখানে নিয়ে যাওয়ার কথাও বলেছিল, কিন্তু আমি জানতে পেরেছি যে ওরা মেয়েদেরকে ভুল কাজ করায়, তাই আমি বারণ করে দিয়েছিলাম। সত্যা এটা শুনে অবাক হয়েছে। আচ্ছা, কেউ নিশ্চয়ই রিয়াজকে বিজয় বানিয়ে ঋষির সাথে কথা বলেছে। কেউ তো এমন আছে যে বিজয় নামের মাধ্যমে রিয়াজের সত্যতা প্রকাশ করতে চেয়েছিল। তারপর সত্যা রিয়াজকে রিমান্ডে নিয়ে যায় যাতে সে তাকে জিজ্ঞাসাবাদ করে। রিয়াজ বলে যে দেখো, আমি জানি না এই বিজয় কে এবং আমি কখনোই সেই খেলা খেলিনি। আপনারা আমাকে প্রমাণ ছাড়া রিমান্ডে নিতে পারেন না, আগে প্রমাণ আনুন তারপর জিজ্ঞাসাবাদ করুন। এবং এখন প্রমাণের অভাবে রিয়াজকে তারা ছেড়ে দেয়। একইভাবে তারা নেহার সম্পর্কেও তথ্য পায় আর লোকেশন ট্র্যাক করার পর সত্যা অবিলম্বে তার কাছে পৌঁছায় এবং তার সাথে কথা বলার পরে সত্যা জানতে পারে যে তার আসল নাম মায়া এবং সে কখনোই ঋষির খেলা খেলেনি। তো সে কিভাবে নেহা হওয়ার ভান করে ঋষির সাথে কথা বলতে পারে? তাছাড়া এই মায়া সেই একই মেয়ে বন্ধুরা ইয়েদুর সাথে পরকীয়া করে আসে। সত্যয়া আবার চিন্তিত হয়ে যায় যে কি হচ্ছে এইসব, ঘুরে ফিরে গাড়ি এক জায়গাতেই এসে দাঁড়িয়ে যাচ্ছে। আদলে এদের পেছনে আছেটা কে যে রিয়াজ এবং মায়ার ফেক পরিচয় দিয়ে ঋষিকে ফাঁসাচ্ছে? কিন্তু তারপরই সত্যয়া তার গোপন এজেন্টদের তার পিছনে লাগিয়ে দেয় যাতে তারা মায়া এবং রিয়াজের কার্যকলাপের ওপর নজর রাখতে পারে। যখন ঋষি ও দিব্যার দুজনে মিলে সেই লোকটিকে খুঁজছে যে ঋষিকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়েছিল এবং একই ইঞ্জেকশন দিয়ে ঋষি ইকবালকে অজ্ঞান করে, তাকে অপহরণ করেছিল, ওই দুজনই সেই লোকটির বাড়িতে পৌঁছে যায় এবং তখন লোকটি বলে যে আমার কাছে একটি ছেলে এসেছিল যে আমাকে এই টাকা দিয়ে বলেছিল যে এই ইঞ্জেকশনটা আপনাকে দিতে। আমি জানতাম না যে এই ইঞ্জেকশনটি কিসের জন্য। পরের দৃশ্যে দেখা যাচ্ছে যে সত্যয়া রিয়াজের পর্দাফাঁস করার জন্য প্রথমে রিয়াজের আস্তানায় আসে এবং সেখানে পৌঁছানোর পর সে নিজেকে তার কাছে আত্মসমর্পণ করে যাতে সে দেখতে পারে যে রিয়াজ সত্যি মেয়েদের ইস্তাম্বুলে পাঠাতে কাজ করে কিনা। এবং তারপরে রিয়াজ এবং তার গুন্ডারা যখন সত্যয়াকে দেখে তারা তাকে ধরে ফেলে, তাকে একটি কন্টেনারে ঢুকিয়ে দেয় যার ভেতরে সত্যয়া প্রায় 12টি মেয়েকে দেখে যারা ইস্তাম্বুলে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এটা দেখে সত্যয়ার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় এবং একইভাবে সেও রিয়াজের বিরুদ্ধে প্রমাণ পায়, কিন্তু অন্য পুলিশের কাছে প্রমাণ পাঠাতে হলে প্রথমে সত্যয়াকে সেখান থেকে বের হতে হবে। তাই সত্যয়া সকলের ওড়না দিয়ে কন্টেনারের দরজা খুলে দেয়। মেয়েরা বাইরে আসার পরে সিটিম অ্যাপের সাহায্যে কলব্যাক করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত মোবাইলের নেটওয়ার্ক নেই। তখন রিয়াজের গুন্ডারা সেখানে আসে যারা সত্যয়ার পেছনে পড়ে আছে আর তখন সত্যয়ার নারী শক্তি দেখায় এবং তাদের খুব মারধর করে, কিন্তু একটি মেয়ে কতক্ষণ লড়বে যে সামলাতে পারার আগেই
তারা সবাই সত্যাকে ধরে ফেলে, এমনকি তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু সৌভাগ্যবশত পুলিশের দল সেখানে পৌঁছে যায়, কারণ সেই 12টি মেয়ের মধ্যে একজন সত্যার মোবাইল নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল এবং বেশ খানিকটা দূরে আসার পর সে নেটওয়ার্ক পেয়ে গিয়েছিল। সেই জন্য ব্যাকআপ টিম সেখানে পৌঁছেছিল, যার কারণে সব পুলিশ সদস্যরা রিয়াজ এবং তার গুন্ডাদের ধরে জেলে পুরেছিল। এখন সত্যা বাড়িতে আসার সাথে সাথে অমর তাকে বলে, তুমি জানো গতকাল আমাদের বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু আপনি 2 দিন পর বাড়ি এসেছেন। তোমার এটাও ভাবা উচিত যে কাজের বাইরেও তোমার একটা জগৎ আছে যা তোমাকে পরিচালনা করতে হবে। অনেক মামলা আসে যায়, প্রতিটি ক্ষেত্রে সমাধান করার প্রয়োজন নেই। আসলে হাসিনার ক্ষেত্রে এমনটা কি আছে যে তুমি ওর পিছনে পড়ে আছো? তখন সত্যা তাকে বলে যে হাসিনা যখন মারা যায় তখনও মা হতে চলেছিল। হাসিনার সাথে আমি এমন একটি শিশুকেও বাঁচাতে পারিনি যে এই পৃথিবীর আলো দেখেনি এখনো, এবং এই যে কারণে আমি নিজের প্রতি মনোযোগ দিতে পারছি না। আমি প্রতি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি এবং হাসিনার মামলা সমাধান না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। অমরও এই কথা শুনে অবাক হয়ে যায় এবং সত্যাকে কাঁদতে দেখে তিনি সাথে সাথে তার যত্ন নেন এবং তাকে সান্ত্বনা দেন যে চিন্তা করো না, হাসিনা অবশ্যই ন্যায় বিচার পাবে। পরের দৃশ্যে অমর সত্যাকে বলে, দেখো আমি নেহা এবং বিজয় দুজনেরই মেসেজগুলো মনোযোগ দিয়ে দেখলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে তাদের দুজনের লেখার ধরন ঠিক একই রকম, তাই আমি বিশ্বাস করি নেহা এবং বিজয় একই ব্যক্তি, যাকে দুটো ভিন্ন নামে চিহ্নিত করা হয়। কথাটি শুনে সত্যা অবাক। পরের দৃশ্যে সত্যা আন্ডার কভার অফিসার তাকে বলে, ম্যাম আমি খুঁজে পেয়েছি ওই লোকটি এখন কোথায়। তাই সত্যা অবিলম্বে তার কাছে ছুটে যায়, যেখানে এজেন্ট গোপনে তাকে একটি বন্দুক দেয় এবং সত্যা যখন ইয়েদুর কাছে আসে তখন সে তার অবস্থা দেখে হতবাক হয়ে যায়, কারণ ইয়েদু সমস্ত শরীর পচে গিয়েছিল এবং তার একটি অদ্ভুত রোগ ছিল। এখানে এসে সত্যা জানতে পারে যে ইয়েদুর স্ত্রী আছে, সে তার প্রথম স্ত্রী। তারপরেই সে শহরে গিয়ে বিভিন্ন লোকের সাথে প্রতারণা শুরু করে। তারপর তার স্ত্রী জানায় প্রায় 1 বছর আগেই তার হঠাৎ এই রোগ হয় এবং ধীরে ধীরে তার সারা শরীর পচতে থাকে। একজন ডাক্তার এবং তিনি তার চিকিৎসা করেন। তারপর ইয়েদু এমন অবস্থা দেখে সত্যার মনে পড়ে যে রমেশও একই রকম একটি রোগে ভুগছেন, যিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সেই রমেশ বন্ধুরা মনে আছে যে দিব্যার হাত ধরেছিল? তারপর সত্যা অমরকে ফোন করে এবং তাকে বিজয় এবং নেহার চ্যাট চেক করতে বলে, কিছু জায়গায় এল আলফাবেট মিসিং আছে কিনা তা দেখতে। যার উত্তরে অমর ইতিবাচকভাবে উত্তর দেয় যে হ্যাঁ আমি দেখেছি, কিছু জায়গায় এল এর পরিবর্তে আই ব্যবহার করা হয়েছে। এই কথা শুনে সত্যা সবকিছু বুঝতে পারে। সে বুঝতে পারে ইকবালের কিবোর্ডেও এল এর বোতাম নেই। সে ইয়েদুর স্ত্রীকে ইকবালের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এই কি সেই ডাক্তার যে ইয়েদুর চিকিৎসা করে? সে হ্যাঁ উত্তর দেয়। এর মানে এমন বন্ধুরা যাদের আমরা এখন পর্যন্ত নির্দোষ ভাবছিলাম, সে আসল মাস্টার মাইন্ড হয়ে গেল। কিন্তু এসব করার পেছনে ইকবালের উদ্দেশ্য কি ছিল? চলো আরও খুঁজে বের করা যাক। অন্যদিকে ইকবালের জ্ঞান ফেরার সাথে সাথেই তিনি দিব্যার বাড়িতে পৌঁছান, যেখানে তিনি ঋষিকে দেখেন, যাকে দেখে ইকবাল বলে যে নেহা এবং বিজয় তোমাদের ফাঁসিয়েছে, তারা আর কেউ নয় বরং আমি নিজেই। একথা শুনে ঋষি খুব রেগে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার হয়েছেটা কি, তুমি কেন এমন করলে? কিন্তু তখন ইকবাল তাকে একরকম ইঞ্জেকশন লাগিয়ে দেয়, যার কারণে ঋষি মাথা ঘোরা শুরু করে। কিন্তু সেই ইঞ্জেকশনের ওষুধের পরিমাণ ছিল খুবই কম এবং ইকবালও ইয়েদুকে একই রকম ইঞ্জেকশনই দিয়েছিলেন। এবং যখন তিনি জানতে পারলেন যে পুলিশ ইয়েদুকে খুঁজে পাচ্ছে না, তাই সে ইয়েদু সম্পর্কে তথ্য খুঁজতে শুরু করে দেয় এবং তার সাথে দেখা করার সাথে সাথে তিনি তার ভেতরে এই ইঞ্জেকশনটি প্রবেশ করে দেয়। ইকবাল প্রতিদিন ডাক্তার হয়ে ইয়েদুর বাড়িতে আসে এবং ইঞ্জেকশনের ডোজ বাড়াতে থাকে, যার কারণে ইয়েদুর এমন অবস্থা হয়। এখন ইকবাল দিব্যাকে বলে, তোমার কি মনে আছে যে আমার বোনের সাথে কি করতো? সে তাকে গালাগালি করতো, চেঁচাতো, তার ওপর কিন্তু সে তা সহ্য করতো। এবং তোমার মনে আছে সেই দিন যখন রমেশ তোমার হাত ধরেছিল, তখন ঋষি তোমাকে অনেক বকাবকি করেছিল। সেই সময় আমি ইয়েদুকে ঋষি রূপে দেখেছিলাম এবং আমি চাইনি যে তোমার অবস্থা আমার বোনের মতো হোক, তাই আমি ঋষিকে তোমার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। আমি তাকে ফাঁসিয়েছি এবং বিজয় নেহা বলে মেসেজ করতাম এবং আমি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছি বলে বলেছিলাম যাতে ঋষিকে ফাঁসাতে পারি এবং নিজেকে অপহরণ করার পরিকল্পনা করি, যাতে তার বিরুদ্ধে একটি নয় বহু মামলা হয় এবং কেউ তাকে বাঁচাতে না পারে।
অপহরণের দিন ঋষি আমাকে সেখানে রেখে যাচ্ছিল, কিন্তু ভুল করে আমি কাঠের টুকরোর ওপর পড়ে যাই আর আহত হয়ে যাই, কিন্তু তাতে আমার লাভই হলো। এই কারণে ঋষির বিরুদ্ধে খুনের চেষ্টা মামলা হয়েছে, কিন্তু তারপরও আমি শান্তি পাচ্ছিলাম না। ভেবেছিলাম হয়তো এসবের কারণেই তুমি ঋষি থেকে দূরে চলে যাবে, কিন্তু এটি ঘটেনি এবং তোমরা দুজনে আরও কাছাকাছি এসেছিলে। তাই এখন আমি তার সাথে তাই করব যা আমি রমেশ এবং ইয়েদুর সাথে করেছি। কিন্তু বন্ধুরা, ইকবাল তাকে ইঞ্জেকশন দেওয়ার আগে সত্যা সেখানে এসে তাকে থামায়। সে বলে যে আমি ইতিমধ্যেই আপনার সম্পর্কে সবকিছু জেনে গেছি, তাই ভালো এটাই যে তুমি ইঞ্জেকশনটি ফেলে দাও। সত্যা বলে যে দিব্যার থেকে ঋষিকে দূরে রাখতে আপনি তাকে নেহা এবং তুমি রিয়াজকে বিজয় বানিয়েছো, যাতে পুলিশ যখন তার খবর পায় তার অপকর্ম সব জানতে পারে। তুমি তাকে জড়িয়েছো কারণ ও ইস্তাম্বুলে হাসিনাকে বিক্রি করতে চেয়েছিল, এবং ইয়েদিকেও খুঁজতে খুঁজতে তুমি মায়ার কাছে পৌঁছেছো। তুমি তার মুখ ব্যবহার করেছো যাতে তার মাধ্যমে সবাই জানতে পারে ইয়েদু কেমন ব্যক্তি। ও মায়া আর তোমার বোনের মতো কত মেয়েকে যে ঠকিয়েছে। তুমি প্রতিশোধ নিয়েছো ঠিক আছে, কিন্তু পথ ভুল ছিল। আপনার আইনের ভরসা রাখা উচিত ছিল, তাই চুপচাপ ইঞ্জেকশনটি ফেলে দিন, কারণ হাসিনা যদি এখানে থাকতো তবে তিনি তাই করতেন। ইকবাল এটা শুনে হতবাক হয়ে যায়। তারপর সে সত্যের ভিতরে তার বোনকে দেখে। সে বুঝতে পারে যে সত্যা সম্ভবত সঠিক এবং তিনি নিজেকে স্যালেন্ডার করে দেয়। এবং এখন সিনেমার শেষ দৃশ্যে সত্যা গর্ভবতী, কারণ হাসিনার ন্যায় বিচার পাওয়ার পর সে অদ্ভুত স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় এবং এখন তিনি অমরকেও সময় দিচ্ছে। এবং তার সাথে এই মুভিটি এখানেই শেষ। বাকি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বা ব্যাখ্যাটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।